আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তামিল মুভি। মুভিটির নাম ভিসারানাই। মুভিটির সম্পর্কে বলতে গেলে গ্রামের তিনজন সহজ সরল ছেলেকে পুলিশ বিনা কারণে থানায় তুলে নিয়ে আসে এবং তাদেরকে পশুর মতো পেটাতে শুরু করে, কিন্তু ছেলেগুলো নিজেই জানে না যে তাদেরকে কেন এভাবে পেটানো হচ্ছে। তারপর তাদেরকে ধরে আনার পিছনে আসল কারণটা যখন আমরা জানতে পারি তখন আমাদের মাথা পুরো ঘুরে যায়। পুলিশরা কতটা খারাপ হতে পারে আর তারা কিভাবে সাধারণ মানুষের জীবন নষ্ট করে সেটা এই মুভিটাতে খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মুভিটি একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তার মানে মুভিটাতে যা দেখবেন তা বাস্তবেই ঘটেছে। তাই অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভি শুরু হয় একটা পার্কে, যেখানে আমরা রাতের অন্ধকারে তিনজন লোককে দেখতে পাই। এর নাম পান্ডে, এর নাম মুরগান, আর এ হলো কুমার। তো এদের সম্পর্কে বলতে গেলে এরা তামিলনাড়ুর একটা গ্রাম থেকে শহরে এসেছে জীবিকা নির্বাহের জন্য, কিন্তু তাদের কাছে বাসা ভাড়া নেওয়ার মতো টাকা না থাকার কারণে তারা এই পার্কের দারোয়ানকে কিছু টাকা ঘুষ দিয়ে এভাবেই প্রতি রাতে পার্কে ঘুমায় এবং কেউ তাদেরকে দেখে ফেলার আগেই তারা খুব ভোরে এখান থেকে বের হয়ে যায়। তো পান্ডে একটা দোকানে কর্মচারী হিসেবে কাজ করে, তাই সে খুব সকালে তাড়াহুড়ো করে রেডি হয়ে দোকান খুলতে যাচ্ছে। তো পান্ডে তার দোকান মালিককে ডাক দিয়ে ঘুম থেকে তুলে দোকানের চাবি চাইলে দোকান মালিক তাকে বকা দেয়, কারণ এখনো পুরোপুরি সকাল হয়নি। কিন্তু পান্ডে এটা বলে চাবিটা নেয় যে দোকান খুললে কাস্টমার কম বেশি আসেই। তো পান্ডে চাবি নিয়ে গিয়ে দোকান খুললে তার দোকানে একদল লোক আসে সিগারেট নেওয়ার জন্য। পান্ডে তাদের কথা শুনে বুঝতে পারে তারা তামিলনাড়ুর লোক, তাই পান্ডে নিজের এলাকার লোক ভেবে খুশি হয়ে তাদের সাথে কথা বলা শুরু করে দেয়। ঠিক তখনই পান্ডে খেয়াল করে তাদের মধ্যে একজনের পকেটে বন্দুক দেখা যাচ্ছে। এটা দেখে পান্ডে ভয় পেয়ে তাদেরকে বলে, আপনারা আর কিছু না কিনলে যেতে পারেন, অযথা ভিড় করবেন না। এটা শুনে তারা সেখান থেকে চলে যায় এবং পান্ডে তার কাজে মনোযোগ দেয়। ঠিক তখনই অটোতে করে আরেকজন লোক এসে কোনো কিছু না বলে পান্ডেকে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করতে লাগলে পান্ডে সেই লোকটিকে মারতে শুরু করে। ঠিক তখনই সেই অটো থেকে মুরগান বলে ওঠে, দোস্ত কি করছিস, এরা পুলিশ। এটা শুনে পান্ডে থেমে গেলে পুলিশ পান্ডেকে এনে অটোতে তুললে সেখানে আমরা কুমারকেও দেখতে পাই। আসলে মুরগান, কুমার ও পান্ডে এরা কেউই জানে না যে পুলিশ তাদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছে। তো তাদেরকে থানায় নিয়ে আসলে পুলিশ তাদেরকে বেধড় পেটাতে শুরু করে। তারা ভেবে পায় না পুলিশগুলো তাদেরকে কেন ধরে নিয়ে এসেছে আর কেনই বা এভাবে পেটাচ্ছে। তো মার সহ্য করতে না পেরে কুমার পালানোর চেষ্টা করলে একটা পুলিশ কুমারের মাথায় স্টিলের বালতি দিয়ে আঘাত করলে কুমার মাটিতে লুটে পড়ে যায়। কুমারের অবস্থা দেখে সবাই মনে করে সে মারা গেছে। তখন পান্ডে ও মুরগান কাঁদতে কাঁদতে কুমারের কাছে এসে কুমারকে সামলানোর চেষ্টা করলে পুলিশগুলো এসে তাদেরকে আবার মারতে শুরু করে। তখন সন্ধ্যা নামের একটা মহিলা পুলিশ তাদেরকে থামায়। পরের দিন থানায় আরেকটা পুলিশ ইন্সপেক্টর আসে যার নাম ভবেশ্বর। সে তীর্থযাত্রায় গেছিল এবং সেখান থেকে প্রসাদ এনেছে সবাইকে দেওয়ার জন্য। তো ভবেশ্বরের কথাবার্তা ও ভেষ দেখে বোঝা যাচ্ছে সে অনেক ধার্মিক ও ভালো মনের মানুষ। তাই আপনার আমার মতো মুরগানেরও এটা মনে হচ্ছে যে তারা যদি এই পুলিশকে সব খুলে বলে তাহলে নিশ্চয়ই সে তাদের কষ্টটা বুঝবে। তো এটা ভেবে যেই না মুরগান ভবেশ্বরকে বলে, স্যার পুলিশগুলো আমাদেরকে অকারণেই তুলে এনে পেটাচ্ছে, আমরা কোনো দোষ করিনি স্যার। তখন ভবেশ্বর একটা পুলিশকে ডাক দিয়ে বলে, কিরে এখনো এদের কাপড় খুলিসনি কেন? কাপড় খুলে ইচ্ছে মতো পেটা এদেরকে। তারপর যা হবার তাই, তাদের কাপড় খুলে তাদেরকে আরো বেশি অমানবিক ভাবে পেটানো শুরু হয় এবং পেটানোর শেষে তাদেরকে একটা অন্ধকার রুমে আটকে রাখা হয়। এরপর আমরা দেখি ভবেশ্বর কার সাথে যেন ফোনে কথা বলছে। তো তার কথাগুলো শুনে আমরা বুঝতে পারি গত রাতে একটা নেতার বাড়িতে ডাকাতি হয়েছে, কিন্তু পুলিশ এখনো ডাকাতগুলোকে ধরতে পারেনি। তাই ভবেশ্বরের হেড কনস্টেবল ফোনে গালিগালাজ করছে আর চাপ দিচ্ছে ডাকাতদেরকে ধরার জন্য। আর ভবেশ্বর এটা বলে তাকে সান্ত্বনা দিচ্ছে যে আর 2-1 দিন সময় দিন, আমি ডাকাতদেরকে ধরে ফেলবো। সিন চলে আসে এই তিনজনের কাছে। মুরগান পান্ডেকে বলে, নিশ্চয়ই তুই কোনো অপরাধ করেছিস, তা না হলে পুলিশ আমাদেরকে ধরে এনে এভাবে মারবে কেন? তখন পান্ডে বলে, আরে না ভাই, আমি এমন কিছু করিনি। তখন মুরগান বলে, তুই দোকানে যাওয়ার আগে বলেছিলি সকালে তোর কি যেন একটা ঝামেলা আছে, সেটা কি ছিল? তখন পান্ডে তার গল্পটা বলতে থাকে আর ফ্ল্যাশব্যাক শুরু হয়ে যায়, যেখানে আমরা একটা মেয়েকে দেখি যার নাম শান্তি। মেয়েটি পান্ডেকে পছন্দ করে, তাই মেয়েটি রোজ তার দোকানের সামন দিয়ে যাওয়ার সময় এভাবেই পান্ডের দিকে তাকিয়ে থাকে। মেয়েটি পান্ডের দোকানের পাশেই একটা এলাকাতে থাকে, তাই পান্ডেও বাসায় ফেরার সময় তার সাইকেলের বেল বাজালে মেয়েটি বাহিরে চলে আসে পান্ডেকে দেখার জন্য। আপনারা কি ভাবছেন মেয়েটি এই বাড়ির মালিকের মেয়ে? আরে না, মেয়েটি কাজের বুয়া, সে এই বাড়িতে কাজ করে। শান্তি আর পান্ডে কখনো কথা বলেনি, তারা শুধু এভাবেই একে অপরকে দেখে যায়।
একদিন শান্তি পান্ডের দোকানে আসে ফোন ব্যবহার করার জন্য। শান্তিকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। তো শান্তি ফোন করার ট্রাই করলে দেখে ফোনটা কাজ করছে না। তখন পান্ডে ফোনটা চেক করার জন্য তার কাছে গেলে শান্তির হাতের সাথে তার হাতের সামান্য স্পর্শ লেগে যায়। এতেই শান্তি কেন জানি রেগে গিয়ে ফোনটা না করেই সেখান থেকে চলে যায়। সিন চলে আসে বর্তমানে। মুরগান পান্ডের গল্পটা শুনে বলে, মেয়েদেরকে বিরক্ত করলে তো পুলিশ ধরবেই। তখন পান্ডে বলে, তোরা যা ভাবছিস এমন কিছুই হয়নি। তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি মেয়েটি দোকান থেকে যাওয়ার পর পান্ডে তাকে খুঁজতে বের হয়। তো পান্ডে মেয়েটিকে খুঁজে পেলে তার কাছে গিয়ে সরি বলে, কিন্তু পান্ডে লক্ষ্য করে মেয়েটি কাঁদতেছে। পান্ডে কাঁদার কারণ জানতে চাইলে মেয়েটি বলে, আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন? পান্ডে বলে, কেন? তোমার বস ঠিক মতো বেতন দিচ্ছে না? তখন শান্তি বলে, আমার মা গ্রামে থাকে, আমার খুব মন চাই মাঝে মাঝেই মায়ের কাছে যেতে, কিন্তু এরা আমাকে যেতে দেয় না। এটা শুনে পান্ডে তাকে সান্ত্বনা দিতে লাগে। ঠিক তখনই শান্তি কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম মাঝে মাঝে রাতে বাসায় আসে না, তখন স্যার রাতের বেলা আমার সাথে নোংরামি করে। পান্ডে এসব শুনে শান্তিকে বলে, তুমি একদম চিন্তা করিও না, আমি যেভাবেই হোক তোমার একটা কাজের ব্যবস্থা করতেছি। আর আমার দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে, যে কোনো সমস্যা হলে তুমি আমার দোকানে ছুটে এসো। তখন পান্ডের সাথে যে ছেলেগুলো থাকে তাদের মাঝে একজন বলে, শান্তি যার বাড়িতে কাজ করে সে কিন্তু পুলিশ, তাই তুই ঝামেলায় ফেসে যেতে পারিস। জবাবে পান্ডে বলে, আরে না, এমনটা হবে না। সিন আবার বর্তমানে চলে আসে। মুরগান কেঁদে কেঁদে পান্ডেকে বলতেছে, বলেছিলি ঝামেলা হবে না, দেখ আজ ঠিকই ঝামেলায় ফেসে গেলি, সেই সাথে তোর জন্য আজ আমাদেরকেও মার খেতে হচ্ছে। সিন কাট হয়। পরের দিন সকালে পুলিশ এদের তিনজনকে গোসল ও টয়লেট ছাড়ার জন্য বাহিরে বের করে আনলে এরা দেখে এদের মতো আরো অনেকগুলো ছেলেকেই পুলিশ ধরে এনেছে। তাদের মাঝে এরা এদের পরিচিত একটা ছেলেকে দেখতে পায়, যার নাম আফজাল। তখন তারা আফজালকে জিজ্ঞেস করে, পুলিশ তোকে কেন ধরেছে? তখন সে বলে, জানি না ভাই, আমি রাতে মুভি থেকে ফিরতেছিলাম, পুলিশ শুধু আমাকে জিজ্ঞেস করেছিল আমার বাড়ি কোথায়। আমি বলেছিলাম তামিলনাড়ুতে। তারপর পুলিশ আমাকে বলতেছে, তোকে পেটালেই তামিলনাড়ুর ডাকাতদের খবর পাওয়া যাবে, এই বলে আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। এটা শুনে পান্ডে বুঝতে পারে সেই মেয়ের জন্য তাদেরকে তাহলে ধরে আনা হয়নি, নিশ্চয়ই অন্য কোনো কারণে তাদেরকে ধরে আনা হয়েছে, যেটা তাদের অজানা। এরপর আমরা দেখি পুলিশ সবাইকে আবার থানার ভিতরে ঢুকাচ্ছে। এমন সময় ভবিষ্যৎ তাদের মাঝে থেকে ইশারা দিয়ে চারজনকে আলাদা হতে বলে। এদের মাঝে পান্ডে, মুরগান এরাও ছিল। তো ভবিষ্যৎ তাদেরকে বলে, তোরা কি দোষ স্বীকার করে নিয়েছিস? তখন মুরগান বলে, আমরা তো জানিই না যে কি স্বীকার করতে হবে। ব্যাস, পরের সিনে দেখি তাদেরকে উল্টো করে লটকিয়ে বেধড় পেটানো হচ্ছে। তাদের চিৎকারের আওয়াজ পুরো থানা থমথম করছে। এটা দেখে সন্ধ্যা নামের সেই মহিলা পুলিশটি অবাক হয়ে যায়। তখন একজন পুলিশ সন্ধ্যাকে বলে, কেস কিভাবে ক্লোজ করতে হয় শিখে নাও। সিন চলে আসে রুমের ভিতরে। আমরা দেখি পুলিশ তাদেরকে উল্টো লটকিয়ে তাদের পায়ের তালুতে পিটিয়েই যাচ্ছে। তাদের রক্ত যেন জমাট না বাঁধে সেজন্য তাদেরকে কিছু সময়ের জন্য হাঁটিয়ে নিয়ে আবার লটকানো হচ্ছে, তারপর আবার পেটানো হচ্ছে। এভাবে চলতেই আছে। হঠাৎ মুরগান উঁচু গলায় বলে ওঠে, আমাদেরকে মারছেন কেন? আর আমরা কি দোষ স্বীকার করব সেটা তো বলেন। এটা শুনে ভবিষ্যৎ তার মুখে পা দিয়ে একটা গুড়ি মারে, যার ফলে মুরগানের সামনের দুইটা দাঁত পড়ে যায়। মুরগান আর পান্ডে টিউবওয়েলে এসে মুখ ধুচ্ছে আর কাঁদতেছে। এমন সময় সন্ধ্যা নামের সেই লেডি কনস্টেবলটা সেখানে ফ্রেশ হওয়ার জন্য আসে এবং ফ্রেশ হয়ে তার মোবাইলটা ভুলে সেখানে রেখেই চলে যেতে লাগে। এটা দেখে পান্ডে বলে, ম্যাডাম মোবাইলটা ভুলে রেখে যাচ্ছেন। এটা শুনে সন্ধ্যা বলে, আমি ইচ্ছা করেই রেখে যাচ্ছিলাম যাতে তোমরা কারো কাছে ফোন করে সাহায্য চাইতে পারো। এই বলে সন্ধ্যা চলে যায়। এটা শুনে পান্ডে দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে টয়লেটে ঢুকে পড়ে এবং তার দোকান মালিককে কল করে সব জানায়। তখন দোকান মালিক বলে, তুই টেনশন করিস না, আমি দেখতেছি। পরের দিন আমরা দেখি জানালার ওপাশ থেকে কে যেন পান্ডে পান্ডে করে ডাকতেছে। ডাক শুনে পান্ডে জানালার পাশে আসলে বুঝতে পারে এটা তার দোকান মালিক। তখন ভিতর থেকে সবাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয় এবং তাদেরকে এখান থেকে ছাড়ানোর আকুতি করতে লাগে। তখন দোকান মালিক বলে, পান্ডে তুই কোনো দোষ করে থাকলে তা তাদের কাছে স্বীকার করে ফেল, তারা তোকে মারবে না। তখন পান্ডে বলে, মালিক আমি তো কোনো দোষই করিনি। তো দোকান মালিক বাহির থেকে এভাবে কথা বলছে। এমন সময় একটা পুলিশ সেখানে এসে পড়ে এবং জানতে চায় কি হয়েছে। তখন মালিক বলে, স্যার বৃন্দাবন কলোনিতে নাকি একটা ডাকাতি হয়েছে, এই দোষে এদেরকে ধরে এনেছে, কিন্তু আমি এদেরকে চিনি, এরা এমন ছেলেই না, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তখন পুলিশটি বলে, আমি ইন্সপেক্টরের সাথে কথা বলে দেখব। এরপর আমরা দেখি সেই পুলিশটি পান্ডে ও বাকি সবাইকে খাবার খেতে দিয়ে বলতেছে, তোদেরকে পুলিশ খুব মেরেছে তাই না? তো তোরা দোষ স্বীকার করে নিলেতে পারিস, তাহলে তো আর মারে না। তখন কুমার বলে, স্যার দোষ স্বীকার করলেই কি আমাদেরকে ছেড়ে দিবে?
তখন পুলিশটি বলে, এটা ছোটখাটো ডাকাতির কেস, বেশি না, 3 মাসের জেল হতে পারে তোদের। তখন পান্ডে বলে, আমরা বিনা দোষে 3 মাস কেন জেল খাটবো? এটা শুনে সেই পুলিশটি ক্ষেপে যায় এবং তাদেরকে মারতে মারতে বলে, আমি তোদের ভালো করতে চাইলাম, তোদের গায়ে লাগতেছে না তাই না? এরপর সিন কাট হয়। আমরা দেখি রাস্তায় পুলিশ একটা গাড়ি থামিয়ে গাড়িতে থাকা লোকটিকে তার নাম ও ঠিকানা জিজ্ঞেস করছে। তখন লোকটি বলে তার নাম কাবির, আর সে বৃন্দাবন কলোনিতে থাকে। তখন আমরা দেখি এই লোকটি দূর থেকে কাবিরকে ফলো করতেছে। এই লোকটিকে চিনতে পেরেছেন? ইনিই পান্ডের দোকানে সিগারেট কিনতে গেছিল। তো যাই হোক, সিন এখানেই কাট হয়ে থানায় চলে আসে। পান্ডে সবাইকে বলতেছে, তোরা কি খেয়াল করেছিস, পুলিশ আমাদেরকে নিয়মিত খাবার খাওয়াচ্ছে, আমরা খেতে না চাইলেও জোর করে খাওয়াচ্ছে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, তাই আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া উচিত, তাহলে নিশ্চয়ই এরা ঝামেলায় পড়ে যাবে। ব্যাস, এরপর তারা সবাই একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এদিকে আমরা দেখি ভবেশ্বরের বড় স্যার ভবেশ্বরকে আবারও প্রেসার দিচ্ছে ডাকাতির কেসটা তাড়াতাড়ি ক্লোজ করার জন্য। তখন ভবেশ্বর বলে, স্যার প্লিজ আর 2-3 দিন সময় দিন। তখন বড় স্যার বলে, আমি কি তোমাকে কখনো বলেছি যে অপরাধীকে ধরো? আমি তোমাকে বলতেছি যেভাবেই হোক কেসটা ক্লোজ করো, আসল ডাকাতকে ধরো, সেটা না পারলে যে কাউকে ধরো, তবু জলদি এই কেসটা ক্লোজ করো। যদি না পারো তো চাকরি ছেড়ে দিয়ে অবসর নাও। ভবেশ্বরের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। সো আন্দাজ করতেই পারতেছেন তার টর্চার এবার কতটা ভয়ানক হতে চলেছে। আমরা দেখি পান্ডে ঘুমাচ্ছে। এমন সময় একটা পুলিশ চুপি চুপি রুমে ঢুকে পান্ডের মুখ কাপড় দিয়ে পেঁচিয়ে তাকে অন্য একটা রুমে নিয়ে যায়। এরপর তাকে টর্চার করতে থাকে আর এই ডাকাতির দোষটা কবুল করতে বলে। পুলিশটি বলে, তোরা কি ভেবেছিস তোরা এভাবে না খেয়ে থাকলেই তোদেরকে ছেড়ে দিব? দোষ স্বীকার করে নে, নয়তো এখান থেকে তোদের লাশ বের হবে। কিন্তু পান্ডে কিছুতেই দোষ কবুল করতে রাজি হয় না। পরের দিন আমরা দেখি ভবেশ্বর সব পুলিশদেরকে একত্র করে একটা মিটিং করতেছে, যেখানে সে বলতেছে তাদেরকে এ কয়দিন আমরা কুকুরের মতো মারলাম, তবু তারা দোষ স্বীকার করছে না। তার উপর তারা আবার খাবার খাচ্ছে না, তাই আরো মারলে তারা মারা যেতে পারে। সিন কাট হয়। আমরা দেখি ভবেশ্বর সেই 4 জনকে তার রুমে ডেকে এনে একটা পুলিশকে বলতেছে, আমি বুঝে গেছি এদেরকে মেরে লাভ হবে না, তাই তুমি এদেরকে ছেড়ে দিও। এরপর ভবেশ্বর 4 জনকে বলে, তোরা নিচের হোটেলে গিয়ে আমার কথা বলে 2000 টাকা নিয়ে চলে যাস, আর হ্যাঁ, যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাস, একটা সিগনেচার নিতে হবে তোদের। এটা শুনে সবার মলিন মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠে। এরপর তারা হাসি মুখে সেখান থেকে বের হয়ে হোটেলে যায় টাকাটা নিতে। হোটেলে গিয়ে পান্ডে বলে, চল ভাই, টাকাটা নিয়ে আমরা গ্রামের ছেলে গ্রামে ফিরে যাই, সাথে শান্তিকেও আমাদের সাথে নিয়ে যাই। তখন মুরগান বলে, কয়দিন থেকে কিছু খায়নি, হোটেলে যখন এসেছি খেয়ে দিয়ে যাই। ব্যাস, তারা মন ভরে খেতে শুরু করে। পেট পুড়ে খেয়ে দিয়ে তারা খুশি হয়ে আবার থানায় ঢোকে সিগনেচারটা দিয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু এ কি, তারা থানায় ঢুকতেই তাদেরকে আবার পেটানো শুরু হয়। সিন কাট হয়। এরপর আমরা দেখি এরা 4 জন খালি গায়ে ভবেশ্বরের সামনে দাঁড়িয়ে আছে, আর ভবেশ্বর বলতেছে, না খেয়ে থাকা ছেলেদেরকে মারতে আমার বিবেকে বাজছিল, তাই তোদেরকে কৌশলে খাওয়ালাম। ইঁদুর বিড়াল খেলা অনেক হয়েছে, তোদেরকে 1 মিনিট সময় দিলাম, তোরা ভালোই ভালোই স্বীকার করে নে। তখন পান্ডে সামনে এসে বলে, আমরা ডাকাতি করিনি স্যার। তখন আমরা দেখি পাশেই কিছু পুলিশ তাল গাছের ডাল সাইজ করতেছে। ভবেশ্বর মুরগানকে ডেকে বলে, যা ডালটা এনে দে। মুরগান ভয়ে ভয়ে গিয়ে ডালটা এনে দেয়। তারপর যা হয় সেগুলো আমি মুখে বলে বোঝাতে পারবো না, আপনারা নিজেই দেখে নেন। এত মার খাওয়ার পরেও পান্ডে বলে ওঠে, আমরা ডাকাতি করিনি স্যার, আমাদেরকে মারলেই মিথ্যে কখনো সত্যি হয়ে যাবে না। তখন ভবেশ্বর একটা পুলিশকে ইশারা করে বলে, এই এদেরকে লকআপে নিয়ে যা। পরের সিনে আমরা দেখি পান্ডের দোকান মালিক তাদের সাথে দেখা করতে এসেছে, সাথে একটা উকিলও বসে আছে। তো মালিক পান্ডেকে বলে, এভাবে আর কতদিন মার খাবি? পুলিশ যখন তোদেরকে ধরেছে তখন স্বীকার করিয়েই ছাড়বে। তখন সেই উকিলটিও পান্ডেকে বলে, দেখো ভাই, পুলিশদের উপর যখন কোনো কেস সলভের প্রেশার আসে তখন তারা তোমাদের মতো সাধারণ লোকদেরকে আসামি সাজিয়ে মিডিয়াতে দেখিয়ে কেসটা ধামাচাপা দিয়ে দেয়। মিডিয়াতে অলরেডি খবরও বেরিয়ে গেছে যে পুলিশ আসল ডাকাতদেরকে ধরে ফেলেছে, অথচ এদিকে তোমরা এখনো দোষ স্বীকার করছো না, ফলে তাদের উপর প্রেশার চলতেছে, কাজেই তুমি দোষ স্বীকার করে নাও। জবাবে পান্ডে বলে, কিন্তু আমরা তো ডাকাতি করিনি। তখন উকিলটি বলে, ডাকাতি হওয়া সব টাকা পয়সা উদ্ধার হয়েছে, শুধু অপরাধীদের দরকার, তাই তোমাদের কোর্টে নিয়ে যাওয়া হবে। বিচারক যখন জিজ্ঞেস করবে তোমরা ডাকাতিটা করেছো কিনা, তখন বলবে হ্যাঁ করেছি। ব্যাস 3 মাসের মাঝেই পরিবেশ শান্ত হয়ে যাবে, তোমরা ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারবে।
তবুও পান্ডে রাজি হতে চায় না, কিন্তু শেষমেশ তাকে অনেক বোঝানোর পর সে অপরাধ কবুল করার জন্য রাজি হয়। সিন কাট হয়। পরের দিন আমরা দেখি পুলিশ তাদেরকে সেই বাসাতে নিয়ে গেছে যেখানে ডাকাতিটা হয়েছিল। এরপর পুলিশ তাদেরকে বলতে থাকে তারা কিভাবে বাসাতে ঢুকেছিল, কিভাবে দরজা খুলেছিল, কিভাবে ঘরে ঢুকেছিল এবং কিভাবে তারা ডাকাতিটা করেছিল ইত্যাদি ইত্যাদি। তো তারা সেগুলো দেখাতে থাকে আর পুলিশ সেগুলো ভিডিও করতে থাকে কোর্টে সাবমিট করার জন্য। তো এদের 4 জনকে পরের দিন কোর্টে হাজির করা হলে বিচারক যখন তাদেরকে জিজ্ঞেস করে তোমরাই কি সেই ডাকাতি করেছিলে, তখন পান্ডে হাউমাউ করে কেঁদে ওঠে এবং বিচারককে আসল ঘটনা বলতে শুরু করে। আর পুলিশ যে তাদেরকে পিটিয়ে এসব স্বীকার করিয়েছে সেটা বোঝানোর জন্য কাপড় খুলে তাদেরকে পেটানোর সেই দাগগুলো দেখায়। কিন্তু প্রবলেম হলো তারা তামিল ভাষায় বলতেছিল, বাট বিচারক তামিল বোঝে না। তখন বিচারক জিজ্ঞেস করে কেউ কি এখানে আছেন যে তামিলের ভাষা বুঝে সেটা ইংলিশ বা হিন্দিতে অনুবাদ করতে পারবেন? তখন একজন দাঁড়িয়ে বলে, স্যার পাশেই দেখলাম একটা তামিল পুলিশ এসেছে, তাকে ডেকে আনবো? জাজ বলে, যাও ডেকে আনো। তখন সেই লোকটি এই পুলিশকে ডেকে আনে। চিনতে পেরেছেন এনাকে? ওই যে পান্ডের দোকানে যে লোকটি সিগারেট কিনতে এসেছিল। আসলে এনি একজন তামিলনাড়ুর পুলিশ, এনার নাম মুতুবেল। তো এরা 4 জন মুতুবেলকে সব খুলে বললে মুতুবেল সেগুলো বিচারককে ইংলিশে ট্রান্সলেট করে বলে। বিচারক এসব শুনে ভবিষ্যতের উপর ভীষণ ক্ষেপে যায় এবং তাদের 4 জনকে নিরপরাধ ঘোষণা করে দেয়। তারা 4 জন কোর্ট থেকে বাহিরে বের হলে পান্ডেকে তার দোকান মালিক কিছু টাকা দেয় এবং বলে তোরা গ্রামে ফিরে যা। সাথে মালিক এটাও বলে যে কিছুদিন আগে একটা মেয়ে দোকানে এসে তোর খোঁজ করছিল, সে তার নাম্বারটা দিয়ে গেছে তোকে দেওয়ার জন্য। তো পান্ডে মেয়েটির নাম্বারটা নিচ্ছে, এমন সময় দূর থেকে মুতুবেল তাদেরকে ডাক দেয়। তারা মুতুবেলের কাছে গেলে মুতুবেল বলে তোমরা কি আমার একটা কাজ করে দিতে পারবে? তখন তারা বলে অবশ্যই পারবো, আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, কি করতে হবে বলুন শুধু। তারপর আমরা দেখি তারা 4 জন কাবির নামের একটা লোককে কিডন্যাপ করছে। তার মানে মুতুবেল তাদের থেকে এই সাহায্যটাই চেয়েছিল। তো মুতুবেল যে লোকটিকে কিডন্যাপ করছে সেই লোকটি আসলে কোর্টে এসেছিল আত্মসমর্পণ করার জন্য, কিন্তু মুতুবেল তাকে কিডন্যাপ করলো যেন সে লোকটি আত্মসমর্পণ করতে না পারে। টেনশন নিয়েন না, এ ব্যাপারে বিস্তারিত সামনে গিয়ে বুঝতে পারবেন। তো গাড়ি চলতে থাকে। অনেক দূর পথ পাড়ি দিয়ে তারা তামিলনাড়ুর বর্ডারে প্রবেশ করে। ততক্ষণে রাত নেমে এসেছে। গাড়ি একটা জায়গায় এসে থামানো হয়, কারণ এখানেই কুমারের গ্রাম। তো সেখানে কুমার নেমে পড়ে এবং সবাইকে বিদায় জানিয়ে সে চলে যায়। বাকি 3 জন সহ গাড়িটি তামিলনাড়ুর পুলিশ স্টেশনে চলে আসে। এরপর মুতুবেল তাদের 3 জনকে বাসে করে নিজ গ্রামে চলে যেতে বলে। তখন একটা কনস্টেবল মুতুবেলকে বলে, স্যার তাদের দিয়ে পুলিশ স্টেশনটি পরিষ্কার করিয়ে নিলে কেমন হয়? তখন মুতুবেল তাদেরকে পিছন থেকে ডাক দিয়ে বলে, এই তোমরা পুলিশ স্টেশনটি পরিষ্কার করে দিতে পারবে? খেয়াল করার তারা পরিষ্কার করতে লেগে পড়ে। আর পাশের একটা রুমে মুতুবেল কাবিরকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি কাবির একজন নেতার অবৈধ সম্পদের হিসেব রাখে, আর সেই নেতার বিপরীতে একটা রুলার পার্টি ইলেকশনে দাঁড়িয়েছে। তো ইলেকশন মানেই তো অপর পার্টির কুকর্ম ফাঁস করিয়ে দিয়ে তাকে বদনাম করে নিজে ইলেকশন জেতার ধান্দাবাজি। আর এই জন্যই সেই রুলার পার্টি ডিসিকে অনেক টাকা খাইয়ে হাত করেছে, যাতে সে কাবিরের থেকে তার সেই অপর পার্টির কুকর্মের তথ্যগুলো পায় এবং সেগুলো মিডিয়াতে প্রচার করে সেই পার্টির বদনাম রটিয়ে নিজে ইলেকশন জিততে পারে। আর মুতুবেল এই জন্যই কাবিরকে তুলে এনেছে, যেন সে এই তথ্যগুলো কাবিরের থেকে বের করে নিয়ে তার সেই রুলার পার্টিকে দিতে পারে। কিন্তু কাবির কিছুতেই তথ্যগুলো দিতে রাজি হয় না। তখন মুতুবেল রেগে গিয়ে কাবিরের কাপড় খুলে তাকে মারতে লাগে এবং তাকে অন্য অপরাধীদের সাথে বসিয়ে দেয়। এগুলো দেখে ওই 3 জন খুব ভয় পেয়ে যায়। তখন পান্ডে বলে আমাদেরকে জলদি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু মুরগান বলে এত রাতে আমরা কিভাবে যাব? কেবল একটা রাতেরই তো ব্যাপার, সকাল হলে চলে যাব। তো পান্ডে কাবিরের এই অবস্থা দেখে তাকে নিজের মোবাইলটা দেয় বাহিরে কথা বলার জন্য, কারণ সেও কিছুদিন আগেই এই সেম অবস্থার শিকার হয়েছিল, তাই সে কাবিরের কষ্টটা ফিল করতে পারে। তো কাবির মোবাইলটা নিয়ে কাকে যেন কল করে জানতে পারে পুলিশরা ডাবল গেম খেলতেছে। কাবির যেই নেতার সাথে কাজ করে সেই নেতা পুলিশদেরকে ফোন করে 3 কোটি টাকা দিতে চেয়েছে, বিনিময়ে তারা যেন কাবিরকে মেরে ফেলে, যাতে তার কোনো গোপন তথ্য মিডিয়াতে আসার রিস্ক না থাকে। এটা শুনে কাবির সিদ্ধান্ত নেয় সে মুখ খুলবে এবং সবকিছু মিডিয়াতে বলে দিবে। তো কাবিরের কথা বলা শেষ হলে পান্ডে মোবাইল নিয়ে চলে আসে। ঠিক তখনই একটা লোক এসে কাবিরকে কষিয়ে একটা থাপ্পড় মারে এবং তাকে একটা রুমে নিয়ে গিয়ে অনেক মারধর করতে লাগে আর ভয় দেখাতে থাকে সে যেন মুখ না খোলে। আজব অবস্থা, প্রথমে মুখ খোলার জন্য পেটালো, এখন আবার মুখ বন্ধ রাখার জন্য পেটাচ্ছে। তো এরা 4 জন কাবিরের চিৎকার শুনে খুব ভয় পেয়ে যায় এবং রাতেই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেই না তারা থানা থেকে বের হবে ঠিক তখনই একটা কনস্টেবল তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে আটকায়, এটা বলে যে
এখনো টয়লেটগুলো পরিষ্কার করা হয়নি, সেগুলো পরিষ্কার করে দিয়ে তারপর যেও। পরের সিনে দেখি মুতুবেল থানায় ফিরতেছে। থানাতে যে এত কিছু হয়ে যাচ্ছে এগুলো মুতুবেল কিছুই জানে না, কারণ সে থানাতে ছিল না। তাই মুতুবেল আসলে কাবিরের এই অবস্থা দেখে সবার উপরে খেপে যায় আর বলে, কে তাকে এভাবে পিটিয়েছে? এই কেস আমার, তার কিছু হয়ে গেলে তার দায়ভার আমার উপর আসবে। এই বলে সে তাড়াহুড়ো করে কাবিরকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে ডিসিপি কল করে মুতুবেলকে বাধা দেয়। তখন মুতুবেল বলে, কাবিরের অবস্থা খুবই খারাপ, তাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, এটা আমার কর্তব্য। এখানে ডিসিপি আর মুতুবেলের মাঝে অনেক কথা কাটাকাটি চলতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে কাবিরের মৃত্যু হয়। এটা দেখে মুতুবেল একদম নিস্তব্ধ হয়ে যায়। ডিসিপি মুতুবেলকে বলে, কাবিরের মৃত্যুর খবর বাহিরে এলে আমাদের প্রবলেম হবে, তাই আমি কিছু লোক পাঠাচ্ছি। তারা গিয়ে কাবিরের এই মৃত্যুটাকে সুইসাইড সাজিয়ে দিবে, তারা এই ব্যাপারে অনেক অভিজ্ঞ। এরপর মানুষগুলো এসে কাবিরের লাশকে গাড়িতে করে কাবিরের বাসায় নিয়ে যায়, কারণ কাবির ব্যাচেলর, তাই কাবিরের বাসাতে কেউ থাকে না। কাবিরের বাসাতে গিয়ে তারা কাবিরের লাশকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এরপর তারা থানায় ফিরে একটা মিটিং করতে বসে, যেখানে তারা আলোচনা করে যে কিভাবে এই মৃত্যুটাকে সুইসাইড বলে সাজিয়ে দেওয়া যায়। কিন্তু মুতুবেলের এসব একদমই পছন্দ হচ্ছিল না। আলাপ শেষে ডিসিপি টয়লেটে গেলে সেখানে সে ওই 3 জনকে দেখতে পায়। তখন তার সন্দেহ হয় যে এই 3 জন তাদের গোপন আলাপ শুনে ফেলেছে। তাই সব পুলিশ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় যে ওই 3 জনকে কিছুতেই বাহিরে যেতে দেওয়া যাবে না। তারা বাহিরে গেলে এইসব ফাঁস হয়ে যাবে আর আমরা সবাই ফেঁসে যাব। তাই তাদেরকে কোনো কেসে ফাঁসিয়ে দিয়ে জেলখানায় ঢুকাতে হবে। কিছুদিন আগে একটা এটিএমে ডাকাতি হয়েছিল, তাই পুলিশ তাদেরকে সেই কেসে ফাঁসিয়ে এনকাউন্টার করে মেরে ফেলার প্ল্যান করে। মুতুবেল এটাতে সম্মতি দেয় না, কারণ ছেলেগুলো মুতুবেলের উপর ভরসা করেই এখানে এসেছিল। কিন্তু ডিসিপি তাকে ভয় দেখায় আর বলে, কাবিরের মৃত্যু তোমার থানাতেই হয়েছে, আমার কিছু যায় আসে না, ফাঁসলে তুমি ফাঁসবে। এটা শুনে মুতুবেল উপায় না পেয়ে রাজি হতে বাধ্য হয়। এরপর এক কনস্টেবল তাদের 3 জনের কাছে গিয়ে বলে, তোমাদেরকে বড় সাহেবের বাসাতে যেতে হবে বাসাটা পরিষ্কার করার জন্য। এটা শুনে তাদের সন্দেহ হয় এবং তারা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তবুও তারা মুতুবেলের উপর ভরসা করে সেখানে চলে যায়। পুলিশ তাদেরকে একটা গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে। গাড়িতে পুলিশগুলো ফোন কলে ডিসিপি এর সাথে কথা বলতে থাকে, যেগুলো শুনে ছেলেগুলো বুঝতে পারে তাদেরকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে। একটা জায়গায় এসে পুলিশ গাড়ি থামায়। তখন আফজাল মুতুবেলকে বলে, সবে বলাবলি করতেছে আমাদেরকে নাকি মেরে ফেলা হবে, কিন্তু আপনার উপর আমাদের ভরসা আছে, আমরা জানি আপনি এমনটা কিছুতেই হতে দিবেন না, তাই না? তখন মুতুবেল কি বলবে ভাষা হারিয়ে ফেলে। এরপর তাদেরকে গাড়ি থেকে নামিয়ে একটা বাসাতে ঢুকানো হয় এবং তাদেরকে সেটা পরিষ্কার করতে লেগে দেওয়া হয়। কিন্তু তারা একটা রুমের ভিতরে গিয়ে দেখে সেখানে অনেক টাকার বান্ডিল পড়ে আছে এবং তারা লক্ষ্য করে সেখানে তাদের ব্যবহৃত কাপড় চোপড় কে যেন এনে এমন ভাবে রেখেছে যেটা দেখে মনে হচ্ছে যেন তারা 3 জন এখানেই থাকতো। এসব দেখে তারা 3 জন চমকে যায়। তখন আফজাল বলে, এমনটা তারা কেন করছে? দাঁড়া, আমি সাহেবের থেকে শুনে আসতেছি। এই বলে যেই না সে বাহিরে বের হয়, ব্যাস, সে ঘুমিয়ে এসে তাকে সিটকে নিয়ে যায়। এরপর পুলিশটা আফজালের কাছে এসে যখন তাকে আবার গুলি করতে লাগে তখন তার বন্দুক জ্যাম হয়ে যায়। তখন মুতুবেল সেখানে এসে রেগে গিয়ে বলে, কে তোমাকে গুলি করতে বলেছে? তখন পুলিশটি বলে, স্যার, সে পালিয়ে যেতে চাচ্ছিল তাই গুলি করেছি। এরপর মুরগান আফজালের কাছে ছুটে যায়। মুরগান দেখে আফজাল এখনো বেঁচে আছে। তখন পান্ডে বলে, স্যার, সে এখনো বেঁচে আছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে পান্ডে ও মুরগান আফজালকে টেনে টেনে রুম থেকে বের করে আর বলে, স্যার, একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন। তখন মুতুবেলের ফেসের দিকে তাকালে আমরা স্পষ্ট বুঝতে পাই তার বিবেক এসব করতে বাধা দিচ্ছে, কিন্তু তারপরেও সে নিরুপায়। কিছুক্ষণের মাঝেই সেখানে একটা পুলিশ এসে পান্ডেকে হ্যান্ডকাফ করাতে লাগে। তখন তারা বুঝে যায় তাদের সাথে এখন কি হতে চলেছে। তাই তারা 2 জন পুলিশের হাত ফসকে পালাতে লাগে এবং বাসা থেকে দৌড়ে বাহিরে এসে পাশের একটা মাঠে ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর অনেকগুলো পুলিশ চারিদিকে ঘিরে ফেলে টর্চ লাইট নিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে দেয়। তখন পান্ডে মুরগানকে বলে, আমি একদিকে দৌড় দেই, তুই একদিকে দৌড় দে, তাহলে আমাদের মাঝে যে কেউ একজন বেঁচে যেতে পারি। তখন মুরগান বলে, না, আমরা একসাথেই থাকবো, মারা গেলে একসাথেই মরবো। তখন পান্ডে বলে, না, আমাদের মাঝে যে কোনো একজনকে বেঁচে থাকা দরকার, তা না হলে এখানে ঘটে যাওয়া সত্যটা মানুষ কখনো জানতেই পারবে না। কিন্তু মুরগান মরার ভয়ে কাঁদতে শুরু করে। তখন পান্ডে একটা প্ল্যান করে এবং সে জোরে জোরে আওয়াজ করে একদিকে হেঁটে যেতে লাগে, যাতে সকল পুলিশ সেই আওয়াজ ফলো করে সেই দিকে যায়। এতে সে ধরা পড়লেও এই সুযোগে মুরগান যেন অন্যদিকে পালিয়ে যেতে পারে, সে যেন অন্তত বেঁচে যায়।
তো পান্ডে এভাবে যেতে যেতে ঘাস থেকে বের হয়ে রাস্তায় উঠে পড়লে পুলিশগুলো তাকে ধাওয়া করে। তখন মুতুবেল পুলিশদেরকে গুলি করতে বারণ করে দেয়। তাই পুলিশগুলো গুলি না করে তাকে এমনিতেই ধরার চেষ্টা করলে একটা পুলিশ তাকে ধরে ফেলে। বাট পান্ডে ধস্তাধস্তি করতে করতে সেই পুলিশের বন্দুকটা নিয়ে পালিয়ে আবার সেই ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। মুতুবেল পান্ডেকে দেখে ফেললে বলে, প্লিজ তুই বাহিরে আয়, আমার উপর বিশ্বাস রাখ, কথা দিলাম তোর কিছু হবে না। তখন পান্ডে বলে, আপনার উপর আমাদের সর্বোচ্চ বিশ্বাস ছিল, কিন্তু আপনি আমাদের বিশ্বাস রাখেননি। এভাবে তাদের মাঝে কথা চলতে থাকে। আর সিন চলে আসে মুরগানের কাছে। আমরা দেখি অন্যদিকে মুরগান ঘাসের ভিতর থেকে বের হয়ে রাস্তায় উঠে পড়ে পালাতে লাগে। ঠিক তখনই তার সামনে একটা পুলিশ চলে আসে এবং আমরা গুলির আওয়াজ শুনতে পাই। গুলির আওয়াজ শুনে পান্ডে চমকে গিয়ে ঘাসের ভিতরে চলে যায়। সিন চলে আসে মুরগানের লাশের কাছে। সেখানে আমরা দেখি কয়েকটা পুলিশ দাঁড়িয়ে আছে। সেখানকার মাঝে একটা পুলিশের মোবাইলে একটা কল আসে। তার কথা শুনে আমরা বুঝতে পারি তার বড় স্যার কল করেছে, কিন্তু তাদের মাঝে কি কথা হয় সেটা সামনে গিয়ে বোঝা যাবে। সিন চলে আসে মুতুবেল আর পান্ডের কাছে। মুতুবেল তার হাতের বন্দুকটা পানিতে ফেলে দিয়ে পান্ডেকে বলতেছে, এবার অন্তত আমার উপর বিশ্বাস রেখে বাহিরে আয়। পান্ডে হাতে বন্দুক ধরে বের হয়ে আসলে মুতুবেল পান্ডেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে এবং বলে, তুই বন্দুকটা রেখে আত্মসমর্পণ কর, আমি কথা দিলাম তোকে মারবো না। কিন্তু পান্ডে মুতুবেলকে বিশ্বাস করতে পারছে না। পান্ডে এবং মুতুবেল দুজনেই দুজনার দিকে বন্দুক তাক করে কথা বলতেছে। এমন সময় আমরা দেখি দূর থেকে একটা পুলিশ তাদের দিকে বন্দুক তাক করছে। ব্যাস, স্ক্রিন অন্ধকার হয় আর আমরা দুইটি গুলির আওয়াজ শুনতে পাই। এরপর অন্ধকার স্ক্রিনেই ব্যাকগ্রাউন্ডে তখনকার সেই ফোন আলাপ শুনতে পাই, যেখানে শুনি পুলিশের বড় স্যার পুলিশটিকে অর্ডার দিয়েছিল পান্ডে এবং মুতুবেল দুজনকেই মারার জন্য, কারণ মুতুবেল পান্ডেকে বাঁচানোর চেষ্টা করছিল, অর্থাৎ সে অন্য পুলিশদের বিরুদ্ধে যাচ্ছিল। ব্যাস, মুতুবেলকেও তাদের হাতে মরতে হলো। সবাই মারা গেল, শুধু ভাগ্যক্রমে বেঁচে গেল কুমার, কারণ সে পথের মাঝেই গাড়ি থেকে নেমে তার গ্রামে গেছিল। আর এখন যাকে দেখছেন এটাই সেই রিয়েল কুমার। শুরুতেই বলেছিলাম এটা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত। সো এখন যাকে দেখছেন এটা তার রিয়েল ভিডিও। কুমার তার এই ঘটনার উপর নিজে একটা বই লিখেছেন, আর সেই বই থেকেই এই মুভির গল্পটা নেওয়া হয়েছে। এই মুভি এবং পুলিশদের সম্পর্কে আপনার নিজের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন সবাই, বাই বাই।